পাল্টা যেই কাজটা করা দরকার সেটা করতে চাই নেত্রীর জন্য। তো আমার কাছে নেত্রী দল এর 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 একটা দীর্ঘ, একদিন বলবেন যে আমরা কেন খুবই মানে পার্টি ওয়েতে আমরা এত আবেগী কেন, সেটা একদিন আলোচনা করা যাবে আপনার সাথে। এটার একটা বড় ধরনের ফিলোসফিক্যাল জায়গা আছে, অ্যাসপেক্ট আছে। ফলে আমার কাছে মনে হয় যে আমাদের কর্মীদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন, যে দেখবেন একজনের সাথে আরেকজনের নানান ধরনের মতদ্বৈততা থাকতে পারে, সমস্যা থাকতে পারে। ইনফ্যাক্ট আপনি অনলাইনেও দেখেছেন, অনলাইনের ভেতরেও আপনি কাউকে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনার প্রশ্নে আপনি এক কিনা, উত্তর হচ্ছে অবশ্যই। ধরেন আমি আর আপনি একজন আরেকজনকে দেখলে মেরে ফেলবো টাইপের অবস্থা তৈরি হয়েছে। আমাদের সামনে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়ালেন, কিসের আমাদের মধ্যে, আমরা অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য দুজন কোলাগুলি করব। মানে আপনাকে আমি বুঝাইতে পারলাম ব্যাপারটা? একদম বুঝতে পেরেছি। আপনি মনে করে দেখেন যে অনলাইনে আমার পিছনে লেগে থাকে কারা। ধরেন একটা, আপনি মনে মনে কল্পনা করেন, নাম বলার দরকার নেই। আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী যদি সামনে এসে দাঁড়া বলে, এই তোরা দুজনের কোলাগুলি করবি আজকে সারাদিন, আমার ধারণা আমরা তাই করবো, ওই প্রশ্ন করবো না। কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছে, শুধু এইটাকে কল্পনা করে আমরা 32 ভুলতে চেয়েছি। আমরা এইটাকে কল্পনা করে গত 2টা বছর আমরা দাঁতে দাঁত চেপে আমরা আল্লাহর কাছে এইটা প্রার্থনা করেছি, আল্লাহকে এইটা বলেছি যে আল্লাহ আপনি আমাদের অনেক কিছু নিয়েছেন হয়তোবা, কিন্তু আমাদের যে প্রাণ ভ্রমরা, আমাদের যে নেত্রী, আমরা যার সোল আমাদের সোল, নেত্রী তিনি আছেন। 2 নেত্রী আসলে, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ছোট আপা, এই বঙ্গবন্ধু 2 কন্যা বেঁচে আছেন। এইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমরা 32-এর যে কষ্ট, যে বেদনা, সেই বেদনা তো শুধু আওয়ামী লীগের লোকদের একক বেদনা না। আপনি রুমিন ফারহানা আপার কথাই চিন্তা করেন না কেন। হ্যাঁ, রুমিন ফারহানা আপার আমি একই ইনস্টিটিউশনে পড়তাম, উনি আমার সিনিয়র ছিলেন। উনার আব্বা অলিয়াহাদ আপনি জানেন, ভেরি মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট আওয়ামী লীগ ছিলেন। একসময় আওয়ামী লীগ তিনি নিজেও করতেন, বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন। যা কোনো না কোনো কারণে তিনি পরবর্তী সময় আওয়ামী লীগ করেননি, অন্য পার্টি করেছেন, হোয়াট এভার। কিন্তু আজকে রুমিন আপাও যখন একটা মানে একেবারে বিএনপি থেকে মুক্ত হলেন, তখন তো তিনি অনেক কথা বলতে পারেন যেটা আগে বলতে পারতেন না। তিনি বলেছেন যে 32 কেন ভাঙতে হলো। অর্থাৎ এই বেদনাটা এন্ড অফ দ্য ডেতে কিন্তু তাকে, আমি আমার কাছে কেন জানি মনে হয় কি জানেন, এই যে বিএনপির সিনিয়র যে লিডার গুলো আছে, তাদেরকে যদি আপনি বলেন যে আপনি নির্ভয়ে বলেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না, আমি নিশ্চিত বিএনপির সিনিয়র লিডারদের অ্যাটলিস্ট 40 জন 50 জন বলবে আসলে 32 ভাঙার ব্যাপারটা আমরাও নিতে পারিনি। কারণ এক সময় তো সিনিয়র লিডারদের কথা যদি চিন্তা করেন, আপনি মেজর হাফিজ থেকে শুরু করে মঈন খান, আমি জানি না আব্দুল্লাহ নোমান সাহেব বেঁচে আছেন কিনা, তারপরে বিএনপির সিনিয়র যে লিডারদের কথা আপনি মনে করতে পারেন এই মুহূর্তে প্রথম সারির, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকেও যদি আপনি জিজ্ঞেস করেন আলাদাভাবে, আমি একজন নেতা আছে, লিডার আছে, আমি নাম বলবো না, থাক এটা অন্য আরেকদিন বলা যাবে। এটা ভেরি ইমোশনাল একটা গল্প, খুবই ইমোশনাল গল্প, যে রাজনীতির আড়ালে কিন্তু অনেক শ্রদ্ধাবোধের গল্প আছে, যেটা আমি একদিন শোনাবো আপনাদেরকে, এটা আজকে বলবো না। তো এরকম কিন্তু অনেক লিডার আছে বিএনপির, অনেক সিনিয়র, যে আপনি মির্জা আব্বাসের কথা বলেন, আমি যাদের যাদের নাম মনে আসে তাদেরকে আড়ালে জিজ্ঞেস করেন, বলেন যে এগুলো কোনোদিনই বাইরে যাবে না, তারাও কিন্তু 32 নিয়ে দুঃখ প্রকাশ করবে। সবারই একটা দুঃখ আছে, কারণ এখান থেকে তো 62-র শিক্ষা আন্দোলন বলেন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটা তো এই বাড়ি থেকেই হয়েছে আসলে। সমস্ত পরিকল্পনা, নিউক্লিয়াস বলেন, ছাত্রলীগ বলেন, ওই সময় তো আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরেই সমস্ত কিছু রচিত হয়েছে। এমনকি ন্যাপ গঠিত হওয়ার পরেও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনি সিং বলেন, কমরেড ফরহাদ বলেন, আপনি যাদের কথাই বলেন না কেন, এই বাড়িতে কার পা পড়েনি? হ্যাঁ, মেনন ভাই বলেন, ইনু ভাই বলেন, যেটাই বলেন না কেন। সুতরাং এই কষ্টটা আমরা ভুলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলে। সো আপনি প্রশ্ন করেছেন ছোট, কিন্তু এটাকে যে আমি রাবারের মতো টেনে টেনে লম্বা করলাম, এটা সারমর্মটা হচ্ছে এমন টিটু ভাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, এইটার জন্য অবশ্যই কিছু পরিকল্পনার প্রয়োজন আছে, সেটা হয়তোবা আমাদের আছেও। সেগুলো নিয়ে আমি প্রকাশ্যে কথা বলবো না, বলতে চাইও না, বলার প্রয়োজন মনে করি না আসলে। আমার কাছে যে জিনিসটা জরুরি মনে হয় সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে যে উচ্চতাতে নিয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা আনবিলিভেবল। গত 2 বছরে আমাদের রাজনীতি কাকে নিয়ে আবর্তিত হয়েছে? সমালোচকদের রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে।
তিনি কত খারাপ সেই আলোচনাগুলোতেই তারা করেছে। এই রাজাকারের বাচ্চারা তো এগুলোই আলোচনা করেছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরা বলছে আমরা শেষ হয়ে গেছি, এ হয়ে গেছি, সে হয়ে গেছি। ওরা বুঝতেও পারছে না আসলে আমাদের অনুধাবনের কারণেও আমাদেরও অনেক প্রবলেম হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরাও অনেক সময় আমাদের অনুধাবনের সমস্যা হয়েছে। আসলে জানি না ক্ষমতাতে থাকলে মনে একটু অনুধাবনের প্রবলেম হয়। তো যাই হোক, এদের অনুধাবনে সিরিয়াস রকমের প্রবলেম হচ্ছে। ওরা জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পার্টি, এটা আদর্শিক পার্টি। আপনি বিএনপিতে যান, বিএনপির কোন একটা নেতার আপনি জিজ্ঞেস করেন, দেখবেন নারায়ণগঞ্জের একটা ছেলে বলেছে আমি একটা তুক্ষুর নেতা। দেখছেন না, একটা ভিডিও দেখেছেন? আমি হইলাম গিয়া ওই এলাকার তুক্ষুর নেতা। শুনেছেন এইভাবে বলেছে? হ্যাঁ, হ্যাঁ। বিএনপিতে এরকম প্রচুর তুক্ষুর নেতা আছে যাদেরকে আপনি জিজ্ঞেস করলে তারা বলতেই পারবে না বিএনপির আদর্শ কোনটা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদেরকে জিজ্ঞেস করেন, কর্মীদেরকে জিজ্ঞেস করেন, একদম আপনাকে একেবারে মানে হরহর করে তারা 4টা নীতি বলে দিবে আপনাকে। সে বলে দিবে তারা কিসের জন্য লড়াই করে। আর কিছু বলতে পারুক আর না পারুক, বলতে পারবে মুক্তিযুদ্ধের জন্য লড়াই করি, এইটা বলতে পারবে। তো আপনি মুক্তিযুদ্ধের মতো বড় গ্রাউন্ড কভার করতে পারলে আপনার আদর্শের আর দরকার কি, অন্য দরকার কি আদর্শের? সুতরাং আমরা প্রস্তুত রয়েছি আমাদের যা হবে আমাদের জীবন। আমরা তো আসলে অনেকটা, যখন বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় কি আওয়ামী লীগের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর ঠাঁই নাই, শেখ মুজিবের ঠাঁই নেই, এগুলো যখন বলছে তখন তো ভাই জীবিত থেকেও মারা গেছি। যখন বলছে নিজামীর বাংলা, গোলাম আজমের বাংলা, কাদের মোল্লার বাংলা, কিংবা ওই যে জিন্না টুপি মাথায় দিয়ে ওই জাদুঘরের সামনের গেটের সামনে বলছে যে কি কাদের তেরা খুনসে ইনকিলাব আয়া হ্যাঁ, মানে কাদের রক্ত ধরে, কাদের মোল্লার রক্ত ধরে বিপ্লব এসেছে, আজাদি এসেছে, তাই তো? এগুলো যখন তারা আওড়েছে, বলেছে, তখন আসলে আপনি আসলে আত্মিকভাবে তো আপনি মারা গেছেন। মানে আমরা যারা ধরেন দল করি, দলের অনুরাগী আছি, তারা তো ধরেন একটা সংগ্রাম, একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি এই দেশে। তো যারা এই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত সম্প্রদায় বা প্রান্তিক লেভেলের যারা আছে, যারা রাজনৈতিকভাবে কখনো সম্পৃক্ত হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধ যাদের মাথার মণি হয়ে তাজ হয়েছিল, তাদের তো আত্মিক মৃত্যু ঘটেছে, তারা তো মারা গেছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আসলে যদি আমাকে বুলেটের সামনে পড়ে মারা যেতেও হয় বা জেলে টর্চারে মরেও যেতে হয়, ওটা তো শারীরিক মৃত্যু হবে। আপনি একটা বই আমি আপনাকে পড়তে বলবো, 2টা বই আমি আপনাকে পড়তে বলবো, যদিও এই লোকটাকে এখন আমি আর পছন্দ করি না, মানে এই চরিত্রটাকে। কর্নেল তাহেরকে নিয়ে 2টো বই। কর্নেল তাহের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সম্পূর্ণভাবে জড়িত ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কি হবে এইটার পুরো প্ল্যান হচ্ছে তার করা। এইটা আপনি খন্দকার আব্দুর রশিদ, বঙ্গবন্ধুর যে অন্যতম খুনি, তার যেই পুরো সাক্ষাৎকারটা আছে জিল্লুর রহমানের সাথে দিয়েছে, এইটা পড়লেই, এটা শুনলেই আপনি বুঝবেন। তো কর্নেল তাহেরকে যখন জিয়াউর রহমান ফাঁসিতে ঝোলায়, তার 2টো বর্ণনা আমি 2টো বইতে পড়েছি। একটা বই আপনি পড়বেন, বিবি বিশ্বাস নামে একটা বই আছে, বিভীষিকাময় দিনগুলো। বইটা আমি পুরোটা শেষ করতে পারিনি, শুধু কর্নেল তাহেরের অংশটা আমি পড়েছি। আর আরেকটা বই আছে কাচের কর্নেল, এটা শাহাদুজ্জামানের বই। তো কর্নেল তাহের একটা কথা, মৃত্যুর আগে তাকে তিনি গোসল দিলেন, গোসল করলেন, তারপরে তিনি প্রচুর চা খেলেন এবং সিগারেট একটার পর একটা তিনি সিগারেট ধরাচ্ছিলেন, এবং তিনি একটু ওই কয়েদিদেরকে বললেন যে আমি একটু মুক্ত বাতাসে কিছুক্ষণ বসতে চাই। তো তিনি তখন একটা চেয়ারে তিনি বসলেন, অনেকক্ষণ আকাশের দিকে তিনি তাকিয়েছিলেন, মুক্ত বাতাস নিলেন। তাকে অনেকবার তওবা করতে বলা হয়েছে, মাফ চাইতে বলা হয়েছে, তিনি বলেন আমি কোনো অন্যায় করিনি, ফলে আমি তওবা করবো না। এগুলো তিনি নানান ধরনের কথাবার্তা বলেছেন। তিনি তাকে তখন ওই ধরে নিয়ে যাওয়ার কথা, তো সেনাবাহিনীর একটা লোক বলেছে যে তার কয়েদির পোশাক পরানো হলো না কেন। তিনি তখন নর্মাল পোশাকই পরেছিলেন আর কি, তার ফ্যামিলি থেকে আনা পোশাক। তো কয়েদিরা তখন বলেছে আপনাদের তো অনেক কথাই শুনলাম, সামরিক অফিসারকে বলেছে, একটা আজকের কথাটা না হয় নাই শুনলাম। তো কর্নেল তাহের মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে মনে হয়েছিল তার আত্মার মৃত্যু হয়ে গেছে। আসলে আমি যদিও বলি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে, বঙ্গবন্ধুর তাকে কি না করেছে, তার এই পঙ্গুত্বকে, তার সেনাবাহিনী থেকে অবসরের পরে তাকে চাকরি দিয়েছে, চাকরি করেছে। যাই হোক, তার এমনকি তার এখন তো তার ভাইও আওয়ামী লীগের এমপি হয়েছে। এমনকি তার ভাই যে আনোয়ার হোসেন, আমি জানি না, একটা বই আমি রিসেন্টলি পড়েছি, এটা হচ্ছে সফা আমার কথা কইবে পাখি, আহমেদ সফাকে নিয়ে একটা বই লিখেছে মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদের ওই বইয়ের শেষের দিকে দেখবেন এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি ছিল আনোয়ার,
হ্যাঁ, ব্ল্যাক আনোয়ার যেটা আর কি, আনোয়ার হোসেন। এই আনোয়ার হোসেন ফ্রিডম পার্টির হয়ে ট্রেনিংও নিয়েছিল লিবিয়াতে। এইটা ওই বইয়ের ভিতরে লেখা আছে, আমার কথা কইবে পাখি বইটার নাম। তো যাই হোক, ধরেছে। তো তখন পাড়ার লোকরা বলছে যে এবার উজির আলীকে ধরেছে। এই যে আমরা জুলাই 24 থেকে আজ অবধি এই যে একটা পুরা প্রজন্ম না, একটা প্রজন্ম বা একটা রাজনৈতিক জঙ্গি মতবাদী গোষ্ঠী গণতন্ত্রের নামাবলী গায়ে জড়িয়ে গণতন্ত্র রক্ষা করার নাম করে আসলে স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট চিন্তা থেকে উদ্ভূত হয়ে এই যে 24 মাস ধরে আমরা বেয়াদবিগুলোকে প্রশ্রয় দিল, প্রথমে ডক্টর ইউনূস সরকার, পরবর্তীতে বিএনপিও, তারেক জিয়া সাহেবের সরকারও, তার একটা হাতে নাতে প্রমাণ হলো যে সেই পুরাতন কথা, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে ফ্রাঙ্কেনস্টাইনকে যে তৈরি করে তাকেই ফ্রাঙ্কেনস্টাইন খেয়ে ফেলে। এবং এই 5 আগস্টের অনুষ্ঠান তাই হয়েছে, মূলত পণ্ড হয়ে গেছে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে একটা তথ্যচিত্রে তাদের ভাষায়, এনসিপি বা যারা যারা ছিল বা অন্য যারাও ছিল তাদের ভাষায় কিছু তথ্য বিকৃতি আছে বা উল্টো তথ্য আছে, আপনার আবু সাইদের ছবি নাই, তো সেইটার প্রতিবাদের অনেক রকম ভাষা থাকে। কিন্তু ফরেন ডিপ্লোম্যাটদের অনুষ্ঠানে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা যে স্টাইলে আন্দোলনটা দেখালো, আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, এইটা যখন শেখ হাসিনার বিরুদ্ধে তারা করেছে, বা ধরেন 5 আগস্টের পরে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা, ইভেন আওয়ামী লীগকে অপছন্দ করে কিন্তু প্রগতিশীল চিন্তা চেতনা, সাংস্কৃতিক গোষ্ঠী, পত্রিকা অফিস, সবগুলোতে যখন হামলা করেছে, তখন ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা বাহবা দিয়েছে। বিএনপি সরকারও ধরি মাছ নাছুই পানি করেছে। আজকে তার রেজাল্ট। এবং আপনি তো বলছেন ডিপ্লোম্যাটরা পালিয়ে গেছে ভয়, সেইটা তো আছে। আমি তো অনুষ্ঠানটা পরে বিভিন্ন চ্যানেলে দেখলাম, রাষ্ট্রপতির পিছনে একসময় গিয়ে ওই ওনার এসএসএফ এর বোধহয় আর্মির অফিসাররা ঘিরে ধরলো, এবং অনুষ্ঠান এই উত্তেজনা এবং হটকারিতা চলাকালেই সালাউদ্দিন সাহেবের সামনে এসে পুলিশের এক উচ্চপদস্থ নাকি সেনাবাহিনী, আমি ড্রেস দেখেও বোঝা যায় না, উনি ভদ্রলোক হতাশ হয়ে বলছিল যে আমরা কি তাহলে চলে যাব রাষ্ট্রপতিকে নিয়ে, অথবা এরকম ডিপ্লোম্যাট দিন, এরকম জাতীয়, মানে উনি উদ্বেগ, মানে উদ্বেগ উৎকণ্ঠা। এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা আহমেদ আজম খান, সরকারের বয়স মাত্র 5.5 মাস, গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছেন, ওনাদের দাবি এত নত জানু কেন? 20 বার করে করজোরে অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি। তার চেয়ে আমি বলবো মুক্তিযোদ্ধার পুত্র ইশরাক হোসেন আবেগে ঠিকই বলেছে যে আপনারা কি এখানে জাহির করতে এসছেন না কি করছেন? এই যে বেয়াদবিগুলোকে প্রশ্রয় দিলে, অসভ্যতাকে প্রশ্রয় দিলে, আনকালচার কালচারকে কালচার বললে, এবং অন্যের বাড়িতে আগুন দিলে যখন খুশি হন আপনি, তখন ওই আগুন আপনার বাড়িতে লাগে, এটাই তার প্রমাণ। এখন বিএনপিকে আমি পরিষ্কার কথা বলি, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, গণতান্ত্রিকভাবে দেশ চালাবে, সবার প্রতি আইনের শাসন করবে, নাকি জুলাই আন্দোলনের অজুহাত দিয়ে ডক্টর ইউনূস যেরকম 18 মাস ধরে, বাংলাদেশে এমনি তো আমরা হাজারো অত্যাচারে আছি, রাজনৈতিক দলের অত্যাচার, পান্ডাদের অত্যাচার, গুন্ডাদের অত্যাচার, মৌলবাদীদের অত্যাচার, স্বাধীনতা বিরোধীদের অত্যাচার, তার সঙ্গে যুক্ত হয়েছে মবক্রেসি, আপনার বাসা বাড়িতে গিয়ে হামলা, ছাত্রলীগের ছেলেকে না পেলে তার মাকে মেরে ফেলা, তার বোনকে অপমান করা, একে ওকে ধরা, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা, তারপরে আপনার পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া, যেটা একবারই পাকিস্তানিরা করেছিল 25শে মার্চের রাতে, দৈনিক ইত্তেফাক আর দৈনিক সংবাদে আগুন দিয়েছিল। ঠিক পাকিস্তানি বাহিনীর, বর্বর বাহিনীর মতোই তাদের অনুসারীরা প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দিয়েছে। আপনার প্রথম আলো পছন্দ না হলে পড়বেন না, আমি অনেক পেপার পড়ি না যেগুলো আমার ভালো লাগে না, কিন্তু তাই বলে তো কোনো অফিস পড়ানোর অধিকার আপনার নাই। তো এই যে একটি অগণতান্ত্রিক কালচার এবং একটি ফ্যাসিবাদী চিন্তা, আমি এই সুযোগে আরেকটা কথা বলি, আজকাল একটা সবাই বলে কিছু হলে ফ্যাসিস্টের অনুসারী, ফ্যাসিস্ট। আপনি বলেন ফ্যাসিবাদের সংজ্ঞাটা একটু বোঝেন কিনা? ফ্যাসিবাদের কয়েকটা এস্টাবলিশ সংজ্ঞা আছে। এক হচ্ছে ভিন্ন মতকে দমন করা, বর্তমানে তাই করছে একটা। নাম্বার 2, আজ্ঞাবহ বিচার ব্যবস্থা, দালাল মিডিয়া, কৃত্রিম শত্রু সৃষ্টি করা, একটা জাতিগোষ্ঠী বা একটা রাজনৈতিক মতবাদকে
টার্গেট করে তাকে হত্যা করা, সামাজিকভাবে নাজেহাল করা, আর লার্জার দ্যান লাইফ, অর্থাৎ একটা ব্যক্তি সব অথবা একটা আদর্শই সব, যে একটা কোটা আন্দোলন থেকে শেষ মুহূর্তে সরকার বিরোধী আন্দোলন, তার সঙ্গে 15 বছরে বিএনপি সহ অন্যান্য দলগুলো যে সরকার বিরোধী আন্দোলন করছিল, সেই শক্তির মিলনে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের অসংখ্য অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছিল, অগণতান্ত্রিক পদক্ষেপ ছিল, কিন্তু আপনি তারপরে আপনি আপনি কতটা গণতান্ত্রিক আচরণ করছেন তার কোনোটা প্রমাণ আছে? বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের দোহাই দিয়ে, এখন তো জুলাই যোদ্ধা বললে সব মাপ, আর জুলাই যোদ্ধা বা কি টার্ম, সব মিলিয়ে পুরো ব্যবস্থা আজকে একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের দিকে ধাবিত, ইংলিশে বলে প্রন টু ফ্যাসিজমের দিকে যাচ্ছে। এটা আমাদের খুব উদ্বেগের বিষয়। এবং রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে অসভ্যতা হয়েছে, বিএনপিকে এখন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে এই বেয়াদবকে আর কতটা প্রশ্রয় তারা দেবে। এখন কি তাদের প্রয়োজনে প্রশ্রয়টা দিচ্ছে? যেমন ইউনূস দিয়েছিল, আমরা দেখলাম যে বঙ্গভবনে যখন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন তখনও বঙ্গভবন আক্রমণের মুহুর্মুহু প্রচেষ্টা, বঙ্গভবনের আশপাশে ককটেল বিস্ফোরণ, অনেক কিছু তো আমরা দেখেছি। মানে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত, সেনা সদস্যদের আহত হওয়া, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন সাহেব তিনি এই মন্তব্য করতে বাধ্য হলেন যে আমি ইংরেজিতে বক্তব্য দিতে চেয়েছিলাম কূটনীতিকদের উদ্দেশ্যে, যাতে আমাদের মেসেজ সারা বিশ্বে পৌঁছে যায়, সেটিও আমি দিতে পারলাম না। আহ আপনি বলছেন যে ফ্যাসিজমের দিকে যাচ্ছে, অবশ্যই মানে ফ্যাসিজমের যে, শুনেন, বুলগেরিয়ার বিখ্যাত বুদ্ধিজীবী দিমিত্রভ ফ্যাসিবাদের যে সংজ্ঞা দিয়েছে, যারা সারা বিশ্বে স্বীকৃত, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাসিজম বিরোধী জাদুঘরে ফ্যাসিবাদের সার্বজনীন ইন্টারন্যাশনালি রেকগনাইজড অ্যাক্লেইমড যে 7টা বৈশিষ্ট্য আছে, আমি যেগুলো বললাম আপনাকে, তো সবগুলি তো বাংলাদেশে বিদ্যমান দেখছি। তো এগুলো, এই যে অসভ্যতা, অ্যানার্কিজম, এটাকে যখন আপনি রাষ্ট্রীয় মদত দেন তখন তো এটা রাষ্ট্রের কালচার দাঁড়ায়। আর বিদেশিরা যেটা ভাববে যে এরা, অনুষ্ঠান হচ্ছিল সাবেক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, এখন তো আমাদের সরকারগুলোর প্যাটার্ন আসলে সব নাম বদল করে, যাকে এখন যে নাম হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। তো সেইখানকার ভিতরে কিন্তু রাষ্ট্রপতি যেহেতু, কাজে এটা সর্বোচ্চ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেরই বিদেশিরা বুঝলো কোনো সিকিউরিটি নাই। তো এখানে আপনার ওই আপনার কথায়, মুখের কথায় বিদেশিরা এসে বিনিয়োগ করবে? বিনিয়োগ এত সহজ না, ওরা খবর টবর নিয়ে আসবে। যেখানে রাষ্ট্রপতির সিকিউরিটির জন্য মঞ্চে রাষ্ট্রপতির সামরিক অফিসারদের উঠে যেতে হয়। আমি তো এই যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা স্পিকার সাহেব, আমি তো ওনার আচরণও আমি লজ্জিত একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। এত বড় বেয়াদবির পর ওনার উচিত ছিল অনুষ্ঠান বন্ধ করে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দেওয়া যে এটা তদন্ত করো, কারা দায়ী, এই ঘটনা ঘটলো কেন, প্রয়োজনে এই অনুষ্ঠান আবার হবে। এটা তো আপনি সন্ত্রাসীদের সঙ্গে আপোষ করলেন, আপনি মববাসদের সঙ্গে আপোষ করলেন। এই আপোষের রেজাল্ট বিএনপির জন্য ভালো হবে না ভাই, এখন শুনতে অপ্রিয় লাগলেও। এই 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 আপোষ, এই মবদের সঙ্গে আপোষ যেটা বিএনপি করছে, এই আপোষ, এই মব একদিন তাদেরকেও কামড় দেবে, অলরেডি দিচ্ছে। আমরা জুলাই অনুষ্ঠানকে কেন্দ্র করে বা 5 আগস্টের অনুষ্ঠানকে কেন্দ্র করে আরেকটি ঘটনা দেখলাম। আহ সেটি প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর ইউনূস দর্শক সারিতে বসেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তাকে সম্মান জানালেন, তাকে মঞ্চে ডেকে তার পাশে বসানোর ব্যবস্থা করলেন। ওকে, ভালো, ঠিক আছে, তিনি গুরুজনদের সম্মান দিচ্ছেন। কিন্তু যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শত শত শিশু হত্যার অভিযোগ, যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ, আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসের খোল নলচে পাল্টে দেওয়ার অভিযোগ, মবক্রেসি সৃষ্টির অভিযোগ, জঙ্গিবাদে উস্কানি দেওয়ার অভিযোগ, একের পর এক মামলা করতে যাওয়া হয়, সেই মামলা গ্রহণ করা হয় না। আপনি নিজেও মামলা করেছেন, সেই মামলা খারিজ হয়ে যায়। সেই ব্যক্তিকে আসলে মঞ্চে ডেকে আমরা এটি কতটা স্বাভাবিকভাবে ধরবো? এটি কেবলই শ্রদ্ধা প্রদর্শন? আর যদি শ্রদ্ধা প্রদর্শন হয়েই থাকে, তাহলে যে শত শত শিশুর যে মানে নিহত হলো, তাদের যে বাবা মা, তাদের প্রতি কি সম্মান জানানো হলো?
না, ওটা হচ্ছে যে অনুষ্ঠানের স্থলে ডক্টর ইউনূস সাহেব নিচে মানে মঞ্চের বাইরে শ্রোতাদের আসনে বসা ছিলেন। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী ওনাকে ডেকে এনে হাত ধরে অনুরোধ করে পাশে বসিয়েছেন। আমি এই রাজনৈতিক শিষ্টাচারকে সম্মান জানাই, তারেক জিয়ার এই ভূমিকাকে আমি স্বাগত জানাই। কিন্তু এই ভূমিকার আরো একটু ভূমিকা রয়ে গেছে, আরো একটু কাজ রয়ে গেছে। সেই কাজটা যদি এখনো তারেক জিয়া সাহেব করে, তার সরকার করে, তাহলে আমরা বুঝবো যে শিষ্টাচারও ভালো, আবার আইনের শাসনও হচ্ছে। আপনি ইউনূসের বিরুদ্ধে অন্য মহসিন সাহেব যখন মামলা করতে গেল, অ্যাটর্নি জেনারেল ঝাঁপিয়ে পড়লো যে না, এগুলো কোনো তদন্ত করতে দেওয়া যাবে না, অন্য মামলায় বলছি, আবার তাকে মঞ্চে ডেকে আনছেন। তাহলে কি আপনি ইউনূসের এই সমস্ত বেআইনি কর্মকাণ্ড, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা, দেশে মবক্রেসি করা, মববাসদেরকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতি করা, আপনার সুইস ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 44% টাকা বেশি পাচার হয়েছে ইউনূসের আমলে, এগুলোর কোনোটা তদন্ত করছেন না? তাহলে আপনি কি মেসেজ দিচ্ছেন? যে তাহলে কি এই সরকার ইউনূসেরই এক্সটেনশন? তাহলে কি জুন 25 সালে যে তারেক জিয়া এবং ইউনূসের মধ্যে বৈঠক হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী সাহেবের সঙ্গে, তা সেটা কি এই বৈঠকেরই রেজাল্ট? তাহলে মানুষও বুঝবে, মানুষও তার মতো করে সিদ্ধান্ত নেবে। আহ, শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে অনেক কিছুই ঘুরে গেল আমরা দেখলাম, এবং আহ আগে থেকেই সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো। এক ধরনের তথ্য উপদেষ্টা বললেন যে যে কেউ সংবাদ প্রচার করলে আহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার আইসিটি থেকে বলা হলো যে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, শুধু এই অংশটুকু, অন্য কথা প্রচার করা যাবে। যাই হোক, এক ধরনের কন্ট্রাডিকশন। আহ পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা যখন বক্তব্য দিলেনই, সংবাদ সম্মেলনে উপস্থিত হলেনই, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি ঠিক নয়, করা প্রতিবাদ, প্রতিক্রিয়া, এবং সেখানে যেসব শব্দ ইউজ করা হয়েছে, যে টার্ম গুলো ইউজ করা হয়েছে, সেটা নিয়ে তুমুল সমালোচনা চলছে গত 2-3 দিন ধরে। আবার পরবর্তীতে ভারত থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত, বেশি বেশি পাইপলাইনে বেশি বেশি ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছে। মানে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে ভারতের সাথে সম্পর্কের অবনতি আহ এই পর্যায়ে রয়েছে বা উন্নতি হচ্ছে না, সরকার কি শেখ হাসিনা ইস্যুটাকে শুধুমাত্র ক্যাশ করতে চাইছে, নাকি তারা আসলেই আহ আহ, তাদের যে পররাষ্ট্রনীতি, সবার সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে চায়? মানে আমরা আসলে বুঝতে পারছি না, আপনার ব্যাখ্যাটা কি? 24-এর আন্দোলনে নানা বিতর্কিত ভূমিকা, বেআইনি ভূমিকা বলবো, দাম্ভিক ভূমিকা সরকারের থাকতে পারে, কিন্তু ওটাই তো শুধু ইতিহাস না আওয়ামী লীগের। আওয়ামী লীগের ইতিহাস 49 সাল থেকে, 52-র ভাষা আন্দোলনে, 54-র যুক্ত ফ্রন্টে মুসলিম লীগকে কবর দেয়া, 58-র আইয়ুবের সামরিক শাসনের পরে শেখ মুজিব, তখনও বঙ্গবন্ধু হননি, তার আন্দোলন, 62 শিক্ষা, 66 সালে বাঙালির মুক্তি সনদ, ম্যাগনা কার্টা, 6 দফা বঙ্গবন্ধু কর্তৃক ঘোষণা, 69-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি 71-এর মহান মুক্তিযুদ্ধ, এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তীকালে 96-তে একক শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে কেয়ারটেকার প্রতিষ্ঠার আন্দোলন, এ কোনোটাই তো আপনি বাদ দিতে পারবেন না। আপনি তো ইতিহাস ডিকটেশন দিতে পারবেন না। শুধু 24-এ আওয়ামী লীগ অপরাধ করেছে দেখে আওয়ামী লীগ অপাঙ্ক্ত হয়েছে, আপনি নতুন করে শিয়া সুন্নি ক্রিয়েট করছেন। আপনি একটা শান্তিপ্রিয় দেশ, যেখানে এথনিক কোনো প্রবলেম নাই, মোটামুটি একই ভাষা। হ্যাঁ, আমাদের প্রিয়, আমারই আমারই সহনাগরিক পাহাড়িদের ভাষা আছে, আমরা সেটাকেও আমাদের ভাষা মনে করি, আদিবাসী উপজাতি যে নামই বলি, মূলত আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যারা 24-এর ছাত্র হত্যা, পুলিশ হত্যায় দায়ী, তাদের আপনি বিচার করেন, কিন্তু আপনি একটা টোটাল জনগোষ্ঠীর 40% মানুষকে ব্ল্যাকলিস্ট করে দেবেন, আপনি শিয়া সুন্নি করবেন। আপনি উমাইয়া বংশ আর আব্বাসি বংশের দ্বন্দ্বের ইতিহাস আমরা দেখিনি? আজকে ইরান ইরাক দেখছি না, সিরিয়া দেখছি না? আমরা কি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেব এগুলো কথা বলে? আপনি যারাই দায়ী বিভিন্ন হত্যাকাণ্ডে, বা আওয়ামী লীগের সময় অনেক দুর্নীতি হয়েছে, আপনি পান্না সাহেব আপনি নিজে এগুলোর প্রতিবাদ করেছেন। আওয়ামী লীগের অগণতান্ত্রিক সিদ্ধান্ত আছে, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, বিচার বিভাগকে দলীয়করণ করেছে, আমরা সেটা তীব্র আন্দোলন করেছি, কিন্তু এখনো তো অবশ্যই। দলীয়করণ বন্ধ হয়নি।
এখনো তো বিচার বিভাগ সরকারের সুরে সুরেই কথা বলে, এখনো তো শোন অ্যারেস্টের অর্ডারকে স্টে করে দেয় আপিল বিভাগ, পুলিশকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় বা এক্সিকিউটিভকে ব্ল্যাঙ্ক চেক দেয় যে কোনো মানুষকে হয়রানি করা। আপিল বিভাগ থেকে জামিন নিশ্চিত হওয়ার পরও কোনো লোক সহজে ছাড়া পাচ্ছে না, জেলাররা হাতড়ে বেড়াচ্ছে কোথায় শোন অ্যারেস্ট আছে। তো কোনো কিছু পরিবর্তনও হচ্ছে না, আর আপনি লম্বা লম্বা কথা বলবেন। আপনি শেখ হাসিনার নিউজ শোনেন, 2010 কি 11 সালে আওয়ামী লীগের কতিপয় দল বা আইনজীবী রিট করে তারেক রহমানের প্রচার বন্ধ করে দিল বাংলাদেশের সব টেলিভিশন। উল্টো রেজাল্টটা কি হলো? অনলাইনে উনি আরো সক্রিয় হলেন, মাফ করবেন, উনি আরো সক্রিয় হলেন, কারণ উনিও বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, যারাও বাংলাদেশের ওই আওয়ামী লীগের মতোই জনগোষ্ঠী 35 থেকে 40% জনগোষ্ঠীরই প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ আর বিএনপির বাড়িতে কোনো কিছু হলো না। এর আগে জাসদ বাসদ কমিউনিস্ট পার্টিরা ট্রাই করেছিল, পারেনি, কেউ আওয়ামী লীগের কোলে গিয়ে বিলীন হয়ে গেছে। আবার আওয়ামী লীগের আমলে এই যে গণ অধিকার, নাগরিক ঐক্য, তারপরে আপনার কি নাম, গণসংহতি সহ আরো অনেকগুলো, অনেক লম্বা লম্বা কথা, নয়া বন্দোবস্ত, নয়া গণতন্ত্র, ওই মেনন ভাই ইনু ভাইদের মতোই শেখ হাসিনার বদলে তারেক জিয়ার কোলে গিয়ে বিলীন হয়ে গেল। আবার গণ অধিকারের এক নেতা তো পার্টির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়ে একটা এমপি হওয়ার জন্য বিএনপির কর্মী হিসেবে জয়েন করলো। আমরা তো এই রাজনৈতিক সুবিধাবাদী দেখছি। তো সুতরাং আওয়ামী লীগ বিএনপির বাইরে তো এখন কোনো কিছু ভাবাও যাচ্ছে না। তা আপনি সেই জনগোষ্ঠীর প্রধানের রাজনৈতিক বক্তব্য, তার অনুষ্ঠান আপনি বন্ধ করতে বলবেন, আপনার ক্ষমতা আছে করেন, কিন্তু এটা তো পারা যাবে না। এটা তো আধুনিক যুগ, গ্লোবাল ভিলেজ, মিডিয়ার যুগ, যার ফলে দেখা গেছে নর্মাল যা দেখতো তার চেয়ে 4 গুণ মানুষ দেখেছে। আগে হয়তো দেখতো খালি আওয়ামী লীগের সমর্থকরা, এখন আমরাও যারা নর্মাল নাগরিক আমরাও আগ্রহ করে দেখেছি যেখান থেকে পেরেছি, যে কি এমন বলেছে বা বলবে যার জন্য এই সরকার এত নার্ভাস। সালাউদ্দিন সাহেব বলছে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়েছে, কোনো আওয়ামী লীগ নাই বাংলাদেশে। তাহলে শেখ হাসিনা দিল্লিতে বসে কি বলছে না বলছে, এতে আপনাদের এত মাথা ব্যথা কেন, এত টেনশন কেন? আবার আমার তো দুঃখ লাগছে যে দিন শেষে তো আমি বাংলাদেশের নাগরিক এবং আমি আমার দেশকে নিয়ে গর্ব করি। আমার দেশে